ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য কাউকে তুলে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দিলাম, আর আবেগ তৈরি করে দিলাম। মানুষ বলতে থাকলো পানিশমেন্ট, সঙ্গে সঙ্গে এনকাউন্টার। আমরা কি 200-400 বছর সেই প্রিমেটিভ যুগে ফিরে যাচ্ছি? এনকাউন্টার, পুলিশ নিজে এনকাউন্টার করছে। আর বাস্তবে যখন মেয়েটাকে বাঁচানো যেত তখন পুলিশ নির্লিপ্ত চুপ করে থাকলো। এর জন্য দায়ী পুলিশ পুলিশ পুলিশ। এই ছেলেটা যে মূল সাক্ষী, যার মাধ্যমে আমরা টোটাল বিষয়টা উঠে আসতে পারত, তারপর শাস্তি ফাঁসি হতো কি যাবজ্জীবন হতো, আইন মেনে হতো। আরে না, এটা অন্যায়, এটা অপরাধ। শুভেন্দু অধিকারী একজন মুখ্যমন্ত্রী, সে কি করে বলে সকালে ধরে রাত্রেবেলায় খালাস করে দেবো? এই ছেলেটাকে খুন করলো পুলিশ, নিশ্চয়ই নিজেদের ইচ্ছার উপর খুন করেনি। তাকে একটা ডাইরেকশন দেওয়া হয়েছিল, বলা হয়েছিল মূল সাক্ষীকে রক্ষা না করে তাকে যে খুন করে দেওয়া, এনকাউন্টার করে দেওয়া, অর্থাৎ এর মধ্যে দিয়ে আসল ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা নয় কি? দেখাও, যে ক্লিপে দেখা যাবে যে ওই ছেলেটি তাকে এনকাউন্টার করা হলো, সে পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছে। পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছে অনেক পুলিশ। মানে ছেলেটা তো একটা খেপা টাইপের, এমনিতেই মনে হচ্ছে গাঁজাখোর, মাতাল। সন্তানটা তোর সন্তান হতে পারে, তাদেরকে শেখাও তোর মাও মহিলা, তোর বোনও মহিলা, তোর স্ত্রীও মহিলা। করো, তাহলে তো বুঝবো এটা একটা অনেক বড় কাজ হচ্ছে। এনকাউন্টার, পুলিশের বন্দুক ছিনিয়ে নিতে গেছিল, গুলি করলো, এসব গল্প ঢপবাজি এরা সবাই জানে, এগুলো পুরনো হয়ে গেছে। যে ছেলেটি হ্যাবলা গোবলা একটা গেজেল মাতাল, যাকে আমরা দেখছিলাম, কথা ঠিক মতো বলতে পারে না, এই ছেলেটি কে যে খুন হলো, যাকে এনকাউন্টার করা হলো, এই ছেলেটা কি মূল আসামি? কে বললো? কোনো আইন বলেছে? কোর্ট বলেছে? শুভেন্দু অধিকারী বলেছে? কে বলেছে? কে? তাহলে গল্পটা হলো যে মূল সাক্ষীটাকে সরিয়ে দেওয়া হলো। ওই ছেলেটার সাক্ষী, মূল ছেলেটা হলো সাক্ষী। আমাদের কাছে বিষয়টা হচ্ছে যে থানাতে কে নিয়ে গিয়েছিল এবং থানা থেকে কে ছেড়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেখুন, ঘটনাটা যেটা ঘটেছে এর চেয়ে মারাত্মক ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। এবং কেন এটা হয়েছে, এটা যে শুধু বিজেপির আমলে হয়েছে এটা কিন্তু নয়। আমরা সিপিএমের আমলে দেখেছি, আমরা তৃণমূলের আমলে দেখেছি, আমরা কংগ্রেসের আমলে দেখেছি, আবার বিজেপির আমলেও দেখেছি। কিন্তু একটা এই যে নারীদের উপর অত্যাচার, ধর্ষণ, বিশেষত শিশুদের উপর, এটা হয়েই আসছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্র মানে সরকার অপরাধীদের গার্ড করে কেন? এর কারণটা কি? তৃণমূলের আমলে তৃণমূল সরকারের মমতা ব্যানার্জি বলে দেয়নি নিশ্চয়ই তুমি ওকে গ্রেপ্ট করো। কংগ্রেসের আমলেও নিশ্চয়ই বলে দেয়নি, সিপিএম এর আমলে পার্টি নির্দেশ দেয়নি। তাহলে শুভেন্দু অধিকারীও নিশ্চয়ই বলেনি ওই লুম্পেনগুলোকে গাঁজা খা, আর গাঁজা খেয়ে ওগুলোকে তুই মার, ওই মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ কর। তাহলে রাষ্ট্র সবসময় খুনিদের পক্ষে থাকে কেন? প্রশ্ন এটা। তৃতীয়ত, আচ্ছা বলুন তো, আমাদের বাচ্চা, আমাদের সন্তানদের কোথায় লুকাবো? আমরা জানি হিটলারের সময় সবচেয়ে বেশি হত্যা হয়েছিল, খুন করেছিল শিশুদের। আমরা কয়েকদিন আগে ইসরায়েল এবং প্যালেস্টাইনে দেখলাম অসংখ্য শিশুকে শেষ করা হলো, খুন করা হলো। আমরা উত্তরপ্রদেশে দেখেছি সেই নাফিসা বলে বাচ্চাটাকে, ছোট্ট একটা বাচ্চা, যেখানে বিজেপি সরকারের, যেখানে একটা মন্দিরের মধ্যে ঢুকিয়ে গ্যাং রেপ করেছিল, দীর্ঘদিন ধরে অত্যাচার করতো পুরোহিত, সে বাচ্চাটাকে খুন করলো। আমরা উত্তরপ্রদেশে দেখেছি বিলকিস বানুর তার কিশোরী কন্যাকে গ্যাং রেপ করে তার পরিবারের 7 জনকে খুন করলো। তাহলে
শিশুরা যাবে কোথায়? শিশু আমাদের সবার শিশু, আমরা যারা বাবা মা, আমরা যে কি যন্ত্রণা পাই এটাতে আমরা লোকাবো কোথায়? আমরা আমাদের সন্তানদের রাখবো কোথায়? এই হাইনাদের হাত থেকে বাঁচাবো কি করে? একটা একটা রেপিস্ট বা একটা খুনি সে কেন খুন করে? বিশেষত এই ধরনের, আমি দুটো বড় বড় মানুষ, তাদের মধ্যেও রেপিস্ট আছে, তাদেরও রেপের প্রবণতা আছে, এটা আমরা অনেক জানি। কিন্তু এই যে মাতাল ছাতাল কাঁতাল রেল লাইনের ধারে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, এরা এরা কি জন্ম থেকে রেপিস্ট হচ্ছে, নাকি এই সমাজ, তার পরিবার, তার অর্থনৈতিক অবস্থা, তার সামাজিক অবস্থা, তার সাংস্কৃতিক অবস্থা ধীরে 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 তাকে রেপিস্ট তৈরি করছে। এবং সেইগুলো যদি আমরা নির্ণয় করতে না পারি, সেইগুলো যদি আমরা প্রিকশন না নিতে পারি, তাহলে পরে কিন্তু রেপ ভারতবর্ষ থেকে যাবে না। শুভেন্দু সরকার আসার পরে যে ইনকাউন্টার হবে, পরে তো কমবে বলে মনে করছে অনেকে, অনেকে ধন্যবাদ জানাচ্ছে। দেখুন, শুভেন্দু সরকার যে কথাটা বলেছেন, দুটো কথা প্রথমে আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে, তিনি বিধানসভায় যে কথাগুলো বলছেন তিনি ভুলে যাচ্ছেন এটা পথসভা না বিধানসভা। আমি চাইবো তিনি বিধানসভার গরিমা রক্ষা করে বিধানসভাকে বিধানসভার মতো আচরণ করুক, সেখানেই মস্তানি করছে। আবার কোন মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতা যখন ছিলেন, তখন প্রেস কনফারেন্স করে মিথ্যা করে বললেন মানিক ফকির 50,000 লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছে হিন্দু মুসলমান। শুভেন্দু অধিকারী নিজেও জানে এটা মিথ্যা। মানিকের সত্যি ভাষণগুলো যাতে মানিকদার কেউ ভাষণগুলো শুনতে না পারে, তাই রাজনীতিতে এটা হয়। আমিও সেরকম ভাবে কাউন্টার করেছি, রাজনীতিতে এটা হয় ভোটের আগে। কিন্তু আজ যখন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে যে কোনো পলিটিক্যাল দলের যে মানুষই হোক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন, সে ধনী দরিদ্র, সে যে কোনো মানুষ, সে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি যারই হোক, তার তিনি গার্জেন। কিন্তু একজন আইনের রক্ষক, সংবিধানকে শপথ নিয়ে একজন আইনের রক্ষকের মুখ দিয়ে এই রকম শব্দ বেরোতে পারে না। এটা অন্যায়, এটা অপরাধ। শুভেন্দু অধিকারী একজন মুখ্যমন্ত্রী, সে কি করে বলে সকালে ধরে রাত্রেবেলায় খালাস করে দেবো বিকেলের মধ্যে? জানি না এটা ভোটের আগে বলেছে নাকি ভোটের পরে বলেছে। যদি ভোটের আগে বলে, ভোটের আগে অনেকেই অনেক কথা বলেছে, সেটা তবু ছেড়ে দিলাম। কিন্তু ভোটের পরে এখন তিনি এটা বলতে পারেন না। এখন তিনি রেপিস্টকে, খুনিকে ধরতে গিয়ে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে অন্যদিকে করতে পারেন না। দুটো সাবজেক্ট আলাদা। তিনি কথা প্রসঙ্গে একদিকে তার শাসন, আইনি শাসন রক্ষা করার জন্য তিনি কাজ করছেন পুলিশ বাহিনীকে দিয়ে এবং নিজের উদ্যোগে, পাশাপাশি তিনি তার বিজেপি পার্টিকে খুশি করার জন্য কিছু কথা ব্যবহার করেছেন। সেটা আমি বলছি না, সেটা তিনি ওইভাবে বললে তার মুখ্যমন্ত্রীর গরিমা কিন্তু নষ্ট হয়। আমি ঠিক আগে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলনের পর যেভাবে শুভেন্দু অধিকারীকে মাঝে মধ্যেই ফোন করে অ্যাডভাইস দিতাম, ছোট্ট মোবাইল থেকে বলতাম এটা করো না, এটা করো, এটা এই, আজও বলছি, ওটা বাংলা তোমার মুখের দিকে তাকিয়ে আছে। তুমি বাংলার গার্জেন, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িও না। এই এনকাউন্টারের মতো অমানবিক, বেআইনি সারা পৃথিবীতে আর কিছু হতে পারে না। এনকাউন্টার কেন? আইন কি জন্য আছে? বারুইপুরের ঘটনা আমরা লক্ষ্য করেছি, পদে পদে পুলিশ ভুল করেছে। পুলিশ যখন ভিডিওতে দেখছি খুনিদের সঙ্গে বা প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছে, যেন একটা হালকা করে কথা বলছে, যেন একটা আড্ডা মারছে।
এবং সেই ভিডিও থেকে বোঝা যাচ্ছে পুলিশের সঙ্গে এদের সম্পর্ক। কে ছাড়াতে গেছে? ওই সাক্ষীর মুখ দিয়ে যখন বিজেপির একটা নেতার নাম উঠে আসছে, সে অপরাধী কি অপরাধী নয় সেটা বলবে আদালত, কিন্তু গদি মিডিয়াকে দিয়ে তার পাপ মোচন করাটা এটা কিন্তু প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রীর কাজ নয়। যদি মুখ্যমন্ত্রী করে থাকেন, অর্থাৎ একটা অদ্ভুতভাবে সনাতনীদের কোনো দোষ নেই ইত্যাদি ইত্যাদি যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, এই ন্যারেটিভ হচ্ছে ঠিকই, কিন্তু আসল অপরাধী ধরা পড়বে কিনা আমি জানি না। তার কারণ যে ছেলেটাকে খুন করলো পুলিশ, নিশ্চয়ই নিজেদের ইচ্ছার উপর খুন করেনি, তাকে একটা ডাইরেকশন দেওয়া হয়েছিল, বলা হয়েছিল, তবে খুন করেছে। পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে চাকরি করা লোকটাকে ভিডিও তোলে, এই বারুইপুরের রিমা খাতুন আমাদের যে কন্যা, তার উপর যে নৃশংসভাবে হত্যা হয়েছে, এবং সেই ঘটনার পরবর্তী সময় প্রতিটি মুহূর্তে মিডিয়া ঘোরাঘুরি করছে, সকাল দুপুর বিকেল রাত্রি, রাত 12টা সাড়ে রাত। আমি গদি মিডিয়াতে বাদ দিলাম, গদি মিডিয়া সমাজটাকে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, বাদ দিন, কিন্তু সোশ্যাল মিডিয়া তো সবসময় ছিল। তাহলে এই ছেলেটা যে মূল সাক্ষী, যার মাধ্যমে আমরা টোটাল বিষয়টা উঠে আসতে পারত, তারপর শাস্তি ফাঁসি হতো কি যাবজ্জীবন হতো, আইন মেনে হতো, তাহলে এই মূল সাক্ষীর কাছ থেকে মূল সাক্ষীকে রক্ষা না করে তাকে যে খুন করে দেওয়া, এনকাউন্টার করে দেওয়া, অর্থাৎ এর মধ্যে দিয়ে আসল ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা নয় কি? আমি বলতে চাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে ওয়াদা তুমি করেছিলে, সেই আইনের শাসন প্রতিষ্ঠা করো এবং দেখিয়ে দাও যে ওই ভিডিওর মাধ্যমে ভিডিও ক্লিপ দেখাও, যে ক্লিপে দেখা যাবে যে ওই ছেলেটি তাকে এনকাউন্টার করা হলো, সে পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছে, পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছে অনেক পুলিশ। মানে ছেলেটা তো একটা খেপা টাইপের, এমনিতেই মনে হচ্ছে গাঁজাখোর মাতাল। সেই ভিডিওটা কিন্তু লাগবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা আনতে। তা যদি না হয়, তাহলে যত গদি মিডিয়াকে দিয়েই বলাও, মানুষ বিশ্বাস করবে না। এটা গভীর রাতে কেন জায়গাটা ভেরিফিকেশন করতে গেলে? এনকাউন্টার করতে হলে করার সময় এইভাবেই করে, গভীর রাতে, এই সময়গুলো যখন মানুষ জানতে পারে না। কিন্তু এখন ঘটনাটা হচ্ছে যেটা, হঠাৎ করে এই ঘটনাটা, এই মানুষগুলো, মেয়েগুলো, এই গেঁজেল, এদের চিন্তা ভাবনাটা এলো কি করে যে বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করব, খুন করব? একটু ভেবে দেখুন তো শুভেন্দু অধিকারী, একটু ভাবার চেষ্টা করো যে তুমি, আমি কিন্তু মুখ্যমন্ত্রীকে বলছি না, আমি শুভেন্দুকে বলছি, আমার প্রিয় শুভেন্দুকে বলছি, আমার বন্ধু ভাইকে বলছি, তুমি কিন্তু একদিন অত্যন্ত গণতান্ত্রিক ছিলে, তুমি কিন্তু একদিন তোমার উত্থান হয়েছে মুসলমানদের হাত ধরে। নন্দীগ্রামে এখনো এমন পরিবার আছে যাদের সন্তানের নাম, মুসলমান পরিবারের সন্তানের নাম শুভেন্দু। তুমি ছিলে ভারতবর্ষের একটা আইডল। এবার ভাবো তো, যে বিজেপি উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় থেকে সমস্ত জায়গার বিজেপির গুন্ডা বাহিনী, আরএসএস বিজেপি একত্রিত হয়ে প্রচার করছে মুসলমান মেয়েদেরকে খুন করো, রেপ করো, মাটি থেকে তুলে রেপ করো, এইভাবে এই যে কথাগুলো মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা শিক্ষিত মানুষের কাছে যেমন যাচ্ছে, অশিক্ষিত, লেখাপড়ার সুযোগ না পাওয়া, খেতে না পাওয়া, মূল নিবাসী বহুজন মানুষ যাদের কিছুই নেই, কোনো রকমের রিক্সা চালায়, কোনো রকমের অটো চালিয়ে সংসার চালায়,
কোনো রকমের তারপরে গাঁজা খাই, এই মানুষগুলোর মাথার মধ্যেও কিন্তু ঢুকে যাচ্ছে। এরা রাতারাতি কখনো ছিল সিপিএম, তারপরে হয়েছে তৃণমূল, এখন হয়েছে বিজেপি, আবার সনাতনী। তো এই সনাতনীদের কাছে যে প্রচারটা হয়েছে গ্রামে গঞ্জে, শুভেন্দু অধিকারী আমি তোমাকে বলছি যে প্রচারটা হয়েছে, কি করে সেই প্রচারটা এখন বন্ধ করবেন? যেখানে দিলীপ ঘোষের মতো মানুষ, তোমার সরকারের এত বড় একজন নেতা মন্ত্রী, সে যখন বিদ্বেষের কথা ছড়াচ্ছে, তার কাছে যখন ওই শিশু মৃত্যুটার কোনো মানবতা নয়, মানবিক কোনো মূল্যবোধ তার নেই, তার এই মৃত্যুটা সে একটা রাজনীতি দিয়ে খেলছে, যে কে কোন মুসলমান ভোট দিয়েছে আর মুসলমান বলে এরকম হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে এই যে গ্রামে গঞ্জে বিজেপি যে ছড়িয়ে দিচ্ছে মুসলমানদের টর্চার করো, মারো, কাটো, মসজিদ কেড়ে নাও, আবার আমি অবাক হয়ে যাচ্ছি শুভেন্দু অধিকারী, আমি তোমাকে বলছি, তুমি থাকা সত্ত্বেও তোমার মুর্শিদাবাদের সাগর দিঘির একজন এমএলএ বলছে যে কোনো বাচ্চাই হোক আর বড় হোক, কোনো মেয়ের দিকে যদি কোনো মুসলমান তাকায় তার চোখ তুলে নেব। একই এমএলএ? হ্যাঁ, এরকম কি এমএলএ হতে পারে? এটাই তোমাদের সনাতন শিক্ষা। এরপরও তাকে অ্যারেস্ট করা হয়নি, এরপরও তাকে বিধানসভায় বা কোথাও ডেকে তার পানিশমেন্ট দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী, তুমি কি চাইছো? হিন্দু মুসলমান করে বাংলাকে বিজেপি দখল নিয়েছে, ঠিক আছে, যা করেছে। তুমি কি চাইছো এরপরও বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে? বাংলা এবং বাঙালি জাতিকে যদি বাঁচাতে হয়, তুমি নিজে একজন বাঙালি, তাহলে বাংলায় এই বিদ্বেষ ঘুচিয়ে দাও। দেখি কত বড় ক্ষমতা। এই রাস্তার ধারে ধারে খেপা কুকুরগুলোকে জাল দিয়ে ধরা হয় কর্পোরেশন থেকে, হয়তো তারপর ইঞ্জেকশন করে দেওয়া হয় যাতে তার বাচ্চা কাচ্চা না হয়, বা তাকে চিকিৎসা করানো হয়, বা মেরে দেওয়া হয়। ওই দেখি তো গোটা কলকাতার সব নতুন অনেক কিছুই তো তুমি নতুন করছো, গোটা রাজ্য জুড়ে, বাস স্ট্যান্ডে, স্টেশনের কাছে, গোপন জায়গায়, জঙ্গলের ধারে যে সমস্ত মাতাল ছাতালরা গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, তাড়ি খাচ্ছে, হেরোইন খাচ্ছে, আর মেয়েদের হাইনার দৃষ্টিতে তাকাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, একবার জাল দিয়ে সে কটাকে তোলো তো দেখি, তুলে একবারে গ্যারেজ করে গুলি করে মারতে হবে, এনকাউন্টারের দরকার নেই। তাদেরকে শিক্ষা দাও, তাদের চেতনা ফেরাও, তাদেরকে শেখাও ওই সন্তানটা তোরও সন্তান হতে পারে, তাদেরকে শেখাও তোর মাও মহিলা, তোর বোনও মহিলা, তোর স্ত্রীও মহিলা। করো, তাহলে তো বুঝবো এটা একটা অনেক বড় কাজ হচ্ছে। সুতরাং কাউকে ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য কাউকে তুলে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দিলাম, আর আবেগ তৈরি করে দিলাম, মানুষ বলতে থাকলো পানিশমেন্ট, সঙ্গে সঙ্গে এনকাউন্টার। আমরা কি 200-400 বছর সেই প্রিমেটিভ যুগে ফিরে যাচ্ছি? আমরা কি সেই 200 বছর আগের যুগে ফিরে যাচ্ছি? সভ্যতা মানুষের হয়নি। এখানে এনকাউন্টার, পুলিশ নিজে এনকাউন্টার করছে, আর বাস্তবে যখন মেয়েটাকে বাঁচানো যেত তখন পুলিশ নির্লিপ্ত চুপ করে থাকলো। এর জন্য দায়ী পুলিশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু নেই, মানুষ। এটাই তার পরিচয়। আমাদের সন্তান, এটাই তার পরিচয়।